হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরপিএফ কনস্টেবল 2024-এ যে নোটিফিকেশান বেরিয়েছিল, যার এক্সাম সম্ভবত হয়েছে 2025-এর মার্চে, 2 মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত। এখানে টোটাল 36খানা শিফটের এক্সাম হয়েছিল। তো তোমরা তো জানোই আমি একটা আরপিএফ কনস্টেবলের একটা সিরিজ কমপ্লিট করছি, যেখানে আমরা টোটাল 6 দিনের মানে টোটাল 12 দিনের পরীক্ষা হয়েছিল, তার 6 দিনে 18টা শিফটের আমি কোশ্চেন কমপ্লিট করে দিয়েছি। মানে টোটাল 50টা করে জিকে কোশ্চেন্স ছিল, সেখানে আমি টোটাল 50 × 18 মানে 900টার মতো কোশ্চেন আমি কমপ্লিট করে দিয়েছি। এইবারে আমরা যে বাকিগুলো আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করব, ওই 50টা করে জিকে, এবং তার প্রত্যেকটার পিডিএফ উইথ মার্ক করা পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। আজকের ভিডিওটা করছি এই কারণে, যেহেতু রেলের বিগত যে এক্সামগুলো হলো 2024-এ, যেমন আরআরপি, এলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, এগুলো তো যেহেতু টেকনিক্যাল পরীক্ষা ছিল, যেখানে সায়েন্স ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো বেশি ছিল, সেখানে আমরা বিভিন্ন কোশ্চেনের যে সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু আমরা আমাদের চেষ্টা করেছি যেগুলো এতে আনার, মানে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা, যেখানে আমরা প্রত্যেকটারই বায়োলজি কেমিস্ট্রি কমপ্লিট করেছি, শুধু ফিজিক্সগুলো বাকি আছে, এবং তারও কাজ চলছে। খুবই তাড়াতাড়ি তোমরা সেগুলো পেয়ে যাবে, সবই এনটিপিসি এক্সামের আগেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি করা হয়েছে আরপিএফ কনস্টেবলের যে 36টা শিফট হয়েছিল, প্রত্যেকটাতে মোটামুটি 2-3টে করে এরকম বায়োলজির কোশ্চেন এসেছিলো, যেখানে একই কোশ্চেন রিপিটও আছে, সেগুলো আর বাদ দিয়েছি, দিয়ে মোটামুটি 34-35টার মতো কোশ্চেন আছে। সেটা তোমরা দেখতে পারো এই ভিডিওর মাধ্যমে। জাস্ট বেশিক্ষণের ভিডিও হবে না, অল্প সময়ের মধ্যে আমরা কনসেপ্ট দেখবো, কী ট্রেন্ডে কোশ্চেনগুলো এসছে, কোশ্চেনের প্যাটার্ন কিরম, টেকনিশিয়ান বা যেই বা এ থেকে চেঞ্জ হয়ে কিরম ডিপ লেভেলের কোশ্চেন এসছে, এবং এনসেটের দিকে যেগুলো আমি ক্লাস করিয়েছিলাম বা পড়িয়েছিলাম, সেগুলোর উপর দিয়ে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোও তোমরা দেখতে পাবে। তাহলে চলো ভিডিওটা কমপ্লিট করি, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, দ্য ইস্ট ইজ কমনলি ইউজড ইন কিচেন ফর বেকিং অ্যান্ড ব্রিউইং। দ্য সায়েন্টিফিক নেম ফর বেকার্স ইস্ট ইজ বেসিলাস সাবটিলিস। ঠিক আছে, তো এর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেম কি? এর সায়েন্টিফিক নেম হলো বেসিলাস সাবটিলিস। এটা যেটা আমরা অ্যান্সারটা এখানে কমপ্লিট করেছিলাম, যাই হোক। তো এর সায়েন্টিফিক নেম হলো কি? এর সায়েন্টিফিক নেম হলো বেসিলাস সাবটিলিস, যেটা আমরা কোথায় দেখতে পাই? বেসিলাস সাবটিলিস এটা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়, কমনলি ইউজড ইজ কি, সেটা অ্যাকচুয়ালি এটা বেসিলাস সাবটিলিস হবে না, এটা জাস্ট একটা কোশ্চেনের মধ্যে ছিল। তো অপশানসগুলো এটা কোনো কারণে প্রিন্ট হয়ে গেছে, যাই হোক। অ্যান্সার কী হবে? যে ব্যাসিলাস সাবটিলিস, স্যাকারোমাইসিস সেরিভিসি, এস্টেরিচিয়া কোলি এবং ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস। তো যেখানে বলা হচ্ছে যে ইস্ট যেটা রান্নাঘরে বেকিং এবং বিভিন্ন পানীয় বস্তুতে ব্যবহৃত হয়, তার বিজ্ঞানসম্মত নাম কী হয়? তার বিজ্ঞানসম্মত নাম হয় স্যাকারোমাইসিস সেরিভিসি। স্যাকারোমাইসিস সেরিভিসি ইস্ট গোত্রভুক্তীয়। তো ইস্ট কেমন দেখতে হয় আমরা দেখব। ইস্ট যতক্ষণ এরকম হয়ে থাকে জাস্ট। তো এই স্যাকারোমাইসিস সেরিভিসি ইস্ট, তো এটা একটা ইস্টের এক্সাম্পল। এটা স্যাকারোমাইসিস সেরিভিসি নয়, সেটা অ্যাকচুয়ালি পাউডারের মতো পাওয়া যায়। এটা এক ধরনের বিভিন্ন ছত্রাক দেখতে পাই, যেমন আমরা রুটিতে বা সামথিং কিছু অনেক দিন পরে থাকলে দেখতে পাই, যেগুলো সেটা অ্যাকচুয়ালি ইস্টের মধ্যে পড়ে। তারপরের কোশ্চেন দেখব যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টিফার্টিলিটি ড্রাগ সিনথেসাইজ ফ্রম ইস্ট্রোজেন, ডেরিভেটিভ দ্যাট ইজ ইউজড কম্বিনেশন উইথ প্রোজেস্টেরন ডেরিভেটিভ। তাহলে গর্ভনিরোধক ঔষধ যেটা ইস্ট্রোজেন দিয়ে প্রাপ্ত হয় এবং প্রোজেস্টেরনের মতো কাজ করে ডিম্বাণু নিঃসরণের ব্যাঘাত ঘটায়, তার নাম কি? ঠিক আছে, এটা এসেছিল কবে? 9/3/2025-এ। তো কি বলেছে অপশানসগুলোর মধ্যে? সোফ্রা বলা হয় যে সোফ্রামাইসিন, নোভেস্ট্রল, টার্পিনয়েল এবং বলা হয় ক্লোরক্সিলেনল। এই কোশ্চেনটা কিন্তু এনসিটিতে কোথাও উল্লেখ করা নেই এরকম মেডিসিনের নাম, যদিও বা ওই লাস্ট চ্যাপ্টারে থাকতে পারে, বাট সেটা আমরা কমপ্লিট করিনি কোনো কারণে। ঠিক আছে, যেমন ওই যে ঔষধ বা এরকম সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে, সেটাতে খাদ্য প্রক্রিয়াকরণ বা এরকম ব্যাপার যেগুলো আছে সেগুলো থাকতে পারে, বা সেটা আমরা কমপ্লিট করে নিই। তো যাই হোক, মোটামুটি এটা একটা আননোন কোশ্চেন বলতেই পারো, যেটা অ্যাকচুয়ালি এসেছিলো। তো তার মানে এর অপশান কোনটা হবে? এর অপশান হচ্ছে বলা হয় নোভেস্ট্রল। নোভেস্ট্রল এমন একটা ওষুধ যেটা ইস্ট্রোজেন থেকে প্রাপ্ত হয়, এবং এটা অ্যাকচুয়ালি কী করে থাকে? এটা অ্যাকচুয়ালি প্রোজেস্টেরনের উৎপাদন ঘটিয়ে সেটা কি করে, ওই ডিম্বাণু নিঃসরণটাকে ব্যাঘাত ঘটায়। তারপরে কোশ্চেন চলে আসছে কি, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং দ্য ফাংশন অফ রুট ক্যাপস। নিম্নলিখিত কোনটা মূলত্বের কাজ নয়? তাহলে রুট ক্যাপটা কোথায় থাকে? রুট ক্যাপ থাকে কোথায়? সেটা অ্যাকচুয়ালি থাকে যথাক্রমে মূলের একদম, যেটাকে বলা হয় ওই মূলত্র, যেটাকে বলা একদম মূলের
টিপ পয়েন্ট বলা হয়, যে মূল যতটা নিচের দিকে যাচ্ছে, যে অংশটা মাটি গর্ত করে করে এগিয়ে যেতে পারে, সেটা কি বলা হয়। তাহলে এখানে রুট ক্যাপ কি কাজ করে থাকে, এটা কি করে কাজ করে থাকে, যে এ রুট ক্যাপ হেল্পস ইন easy movement of the root through soil. Root cap protect the tender part of the root, মানে ওর যে পোর্শনটাকে সাহায্য করে। রুট ক্যাপ হেল্পস ইন পারসেপশন অফ দ্য গ্র্যাভিটি মাপতে সাহায্য করে না। রুট ক্যাপ পার্টিসিপেট ইন দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে কোনটা মানে কোনটা অ্যাকচুয়ালি ভুল। এখানের মধ্যে বলেছে যে যেহেতু ওই মাটি কেটে যেতে সাহায্য করে, এটা তো হচ্ছেই। প্রোটেক্ট দ্য টেন্ডার পার্ট অফ দ্য রুট, এটা ওই বাকি পোর্শনগুলোকে সাহায্য করে। পারসেপশন অফ দ্য গ্র্যাভিটি, হেল্পস ইন পারসেপশন অফ দ্য গ্র্যাভিটি, এবং পার্টিসিপেট ইন দ্য ট্রান্সপিরেশনে কী করে সাহায্য করে, বাষ্পমোচনে কিন্তু রুট ক্যাপ সাহায্য করে। বাষ্পমোচনে সাহায্য করে থাকে পাতা, লিভস। তার মানে অ্যান্সার হলো আমাদের কোনটা, যে এটা বলেছিল ইনকারেক্ট স্টেটমেন্ট, ইনকারেক্ট রিগার্ডিং দ্য ফাংশন অফ দ্য রুট ক্যাপস। ঠিক আছে, তারপরে এটা অ্যাকচুয়ালি এসেছিল 7/3/2025। তারপরে কোশ্চেন এইটা অ্যাকচুয়ালি হলো যে ঠিক রুট ক্যাপ এর পোর্শন, যেটা অ্যাকচুয়ালি এই রুট অফ দ্য কলামনার। এবার এর পোর্শনটা সব থেকে নিচে থাকে, যেটা মাটি কেটে 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 মূলটাকে এগিয়ে নিয়ে যায়। এর বিভিন্ন পোর্শনগুলো আছে, ঠিক আছে, এপিডার্মিস, কর্টেক্স, সবচেয়ে বাইরে এপিডার্মিস, তার ভিতরে কর্টেক্স, তার ভিতরে এন্ডোডার্মিস, তারপরে পেরিসাইকেল, তারপর ভাস্কুলার বান্ডিল, তারপরে বলা হয় রুট ক্যাপ সেন্টার। এই যে এই রুট ক্যাপ সেন্টার, এখান থেকে অ্যাকচুয়ালি এর পোর্শনটা, তাহলে ইনিশিয়াল সেলস একদম গায়ে থাকে, তারপরে বলা হয় কুইসেন্ট সেন্টার। এরকমভাবে বিভিন্ন অপশনস রয়েছে। তারপরে বলা হচ্ছে দ্য কম্বিনেশন অফ অ্যালিলস অ্যাট স্পেসিফিক জিনস লোকেশন অন অ্যান অর্গানিজম ক্রোমোজোম রিপ্রেজেন্টিং ইটস জেনেটিক কনস্টিটিউশন ইজ নোন অ্যাজ। কোনো নির্দিষ্ট জিনের বৈশিষ্ট্য যেটা জীবের ক্রোমোজোমে অবস্থিত, সেটা জিনগত ভাষা তাকে কী বলা হয়, যে বৈশিষ্ট্যটা প্রকাশ করে তাকে বলা হয় কি, জেনোটাইপ। তাছাড়া আবার কি বলা হয়, জিনগত বৈশিষ্ট্য প্রকাশ করে জেনোটাইপ, আর বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বলা ফেনোটাইপ। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে জেনোটাইপ। হয়ে গেল। তো এবারে দেখবো আমরা এর ছবি। যেমন এই পোর্শনটা, যে পরের কোশ্চেনটা, দ্য প্রসেস অফ দ্য রিমুভিং ইন্ট্রন অ্যান্ড কানেক্টিং দ্য remaining exon in a specific sequence to form mature mRNA molecule is known as the। তো ম্যাসেঞ্জার আরএনএর গঠনে নির্দিষ্ট ইন্ট্রনের বহিষ্করণ এবং এক্সনের অন্তর্বর্তী যে পদ্ধতি আছে, তাকে আমরা কি বলবো। তো যখন ইন্ট্রনটা বেরিয়ে যায়, এক্সনটা ভিতরে ঢোকে, এই পদ্ধতিটাকে বলা হয় যে স্প্লাইসিংই বলা হয়। তো স্প্লাইসিং পদ্ধতির মাধ্যমে ইন্ট্রন এক্সনের কাজগুলো হয়ে থাকে। ইন্ট্রনটা কি হয়, বেরিয়ে যায় এবং এক্সনটা এন্ট্রি ঘটে। এই যে বলা হয় যে এই যে যেমন রয়েছে এখানে বলা হয় ম্যাসেঞ্জার আরএনএ। তো এই ম্যাসেঞ্জার আরএনএ এই একটা একটা করে কোড এরমভাবে এগিয়ে যায়, একটা পোর্শন বেরোয়, মানে ইন্ট্রনটা বেরোয়, এক্সনটা ভিতরে ঢোকে। যাই হোক, তারপরে কোশ্চেন দেখবো আমার 6 দাগের। তো 6 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, যে ডিএনএ ইজ এ মলিকুল দ্যাট হোল্ডস দ্য জেনেটিক ইনফরমেশন অফ দ্য সেলস অফ লিভিং অর্গানিজম। ডিএনএ স্ট্যান্ডস ফর, ডিএনএ যেটা অ্যাকচুয়ালি ডিএনএ আমাদের যে কোষের বংশ ধারকবাহক হিসেবে কাজ করে। তো ডিএনএর ফুল ফর্ম কী হয়ে থাকে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়। তো যেমন রাইবোজোমের ক্ষেত্রে কি হয়, যে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড, বাট এর ক্ষেত্রে কি হয়, আয়রনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে রাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয়। এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এর এই বিভিন্ন কোর পোর্শন আছে, মেজর পোর্শন আছে, মাইনর পোর্শন আছে। এখানে বলা হচ্ছে এখানে ওই যে এগুলো থাকে, প্রোটিনগুলো থাকে যেগুলো, তো সেখানে কি হিসেবে থাকে, A11T আর G111C হিসেবে থাকে। A11T G111C হিসেবে প্রোটিনগুলো থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি আমাদের, বলা হয় স্যাকারোমাইসিস সেরিভিসি। যে স্যাকারোমাইসিস সেরিভিসি ইজ দ্য সাইন্টিফিক নেম অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং। তো স্যাকারোমাইসিস সেরিভিসি যেমন ফার্স্ট কোশ্চেনটা আমরা কমপ্লিট করলাম, যে স্যাকারোমাইসিস সেরিভিসি কার সাইন্টিফিক নেম বা কী ধরনের জীবের বিজ্ঞানসম্মত নাম, এটা 5/3/2025 এসেছিল। তো এই টাইপ অফ ভাইরাস কখনো না, এ স্পেসিফিক অ্যামিবা কখনোই না, টাইপ অফ ব্যাকটেরিয়া কখনোই না, স্পেসিফিক কী হবে, ইস্ট। তাহলে এক ধরনের ছত্রাক, স্যাকারোমাইসিস সেরিভিসি। এই যেমন এই ছত্রাকের বিভিন্ন ভাগগুলো আমরা দেখছি এখানে, যে এই যে আগার আগার, তারপরে
এই যে স্যাকারোমাইস সেরিভিসি প্যাস্টোনিয়াম এর বিভিন্ন পজিশনে ছত্রাক গ্রহ থাকে। এইগুলো অ্যাকচুয়ালি মাইক্রো অর্গানিজমের মাধ্যমে মানে ওই মাইক্রোস্কোপের সাহায্যে এই ছবিগুলো তোলা হয়েছে। যাই হোক, তারপরে কোশ্চেনটা আমরা কি দেখবো? তারপরে কোশ্চেনটা দেখছি যে গবলেট সেলস প্লে এ ক্রুশিয়াল রোল। ঠিক আছে, বলা হয় গবলেট সেল প্লে এ ক্রুশিয়াল রোল ইন মেনটেনিং দ্য হেলথ অফ ভেরিয়াস অর্গানস হোয়ার আর গবলেট সেল প্রাইমারি লোকেটেড ইন দ্য হিউম্যান বডি। তো গবলেট কোষ সাধারণত মানব অঙ্গে দেখতে পাওয়া যায়, বিভিন্ন অঙ্গে দেখতে পাওয়া যায়, যেমন যেটা মানুষের স্বাস্থ্য নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কোন অঙ্গে দেখতে পাওয়া যায়? ব্রেন, কিডনি, ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর বলা হয় লিভার। তো এটা দেখতে পাওয়া যায় হচ্ছে গিয়ে লিভার, মানে অ্যাকচুয়ালি বলা হয় ডাইজেস্টিভ পার্টে দেখতে পাওয়া যায়, ওই যে ক্ষুদ্রান্ত পাকস্থলী এইসব পোর্শনে দেখতে পাওয়া যায়। এগুলো কী করে? বিভিন্ন ধরনের সেলগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়, মেনটেনিং হেলথের ভেরিয়েশন, মানে বিভিন্ন ধরনের এই যে এগুলোকে বলা গবলেট সেল, যেগুলো কোষের জাস্ট পাশে থাকে। এই সিলিয়া, তার পাশে গবলেট সেল, সিলিয়া, তার পাশে গবলেট সেল, এগুলো বিভিন্ন ধরনের সেল হিসেবে কাজ করে। এগুলো বডির ইমিউনিটি সিস্টেম নিয়ন্ত্রণে সাহায্য করে গবলেট সেল। যাই হোক, তারপরে কোশ্চেন কী আছে দেখবো, যে প্লাস বলা হচ্ছে তারপরে কোশ্চেন 9 নম্বর। এটা অ্যাকচুয়ালি এসেছিল 7/3/2025। বলা হচ্ছে প্লাস্টিড আর ভাইটাল অর্গানলস ইন প্ল্যান্ট সেলস, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাংশন অফ প্লাস্টিড। প্লাস্টিড হলো উদ্ভিদের গুরুত্বপূর্ণ অঙ্গ। প্লাস্টিডের কাজ কি? মুভমেন্ট অফ অর্গানলস একদমই না, সিনথেসিস অফ দ্য প্রোটিন একদমই না। মানে প্রোটিন সিনথেসিস করে কে? বলে রাইবোজোম। ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ, এবং স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশন। জেনেটিক ইনফরমেশন স্টোরেজ করে না, কারণ জেনেটিক স্টোরেজ করে ডিএনএ মধ্যে থাকে, জিন থাকে। মুভমেন্ট অফ অর্গানল করে না, সাহায্য করে না, এটা সাইটোস্কেলেটনে সাহায্য করে। তো এখানে কী করে থাকে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে সাহায্য করে থাকে কে? প্লাস্টিড। তো প্লাস্টিকের ছবি আমরা দেখবো, প্লাস্টিড কেমন দেখতে হয়। এই যে বলা হয় প্লাস্টিডকে বিভিন্ন ভাগ করা হয়। এর মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট এর দানাদার অংশ থাকে, এবং এছাড়া বলা হয় যে এইগুলো দানাদার অংশ। এছাড়া ক্লোরোপ্লাস্ট ছাড়াও থাকে ক্রোমোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, প্রোপ্লাস্ট, ইথিওপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, জেরন্টোপ্লাস্ট, বিভিন্ন ধরনের রয়েছে। আর এইগুলোকে বলা হয় থাইলাকয়েড, আর এটাকে বলা হয় স্ট্রোমা। থাইলাকয়েডের এই স্টোমার উপরে থাকে থাইলাকয়েড, এগুলো ওই অনেকটা স্তম্ভাকার হিসেবে সজ্জিত থাকে, আর বাইরে থাকে এনভেলপ, ডাবল লেয়ার এনভেলপ থাকে। হয়ে গেল স্ট্রাকচার। তারপরে কোশ্চেন বলা হচ্ছে হোয়েন মিল্ক, বলা হচ্ছে যে যখন মিল্ক গেটস কনভার্টেড ইন্টু কার্ড, যখন দুধ থেকে দই হয়, দ্য ব্যাকটেরিয়া ইমপ্রুভ ইটস নিউট্রিশনাল কোয়ালিটি বাই ইনক্রিজিং। ব্যাকটেরিয়া তার দইয়ের গুণগত মান বাড়িয়ে কোন ভিটামিন তৈরি করে থাকে? যখনই দুধ থেকে দই তৈরি হয় তখন ব্যাকটেরিয়া কোন ধরনের ভিটামিন তৈরি করে থাকে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B12 না ভিটামিন ডি? তো তখন ব্যাকটেরিয়া যখন ভিটামিন ডি তৈরি করে থাকে, তাহলে অ্যান্সার আমাদের কী আসবে? ভিটামিন ডি। তো যেমন এটা একটা জাস্ট মাইক্রোস্কোপের সাহায্যে দেখানো হয়েছে এই ব্যাকটেরিয়াগুলো কীরকমভাবে বৃদ্ধি পায়। এরা খুবই দ্রুত হারে বৃদ্ধি পায়, এবং এটা যদি একটা মোশন সমেত ব্যাকটেরিয়া থাকতো, ভিডিও থাকতো, তাহলে তাদের সুবিধা হতো। যাই হোক, তো এই হলো ব্যাপার। যাই হোক, তারপরে চলে আসছে বলা হচ্ছে দ্য ডিপিটি ভ্যাকসিন। ডিপিটি ভ্যাকসিনের ফুল ফর্ম কী হয়ে থাকে? যেটা বাচ্চাদের দেওয়া হয়, সদ্যজাত বাচ্চাদের দেওয়া হয় তাদের অনক্রমতা বৃদ্ধি করার জন্য। এর ফুল ফর্মটা কী হয়ে থাকে? এটা এসেছিলো অ্যাকচুয়ালি 17/3/2025 এসেছিলো, মানে লাস্ট দিনের আগের দিনে এসেছিলো। তো ডিপিটি ভ্যাকসিনের যখনই ফুল ফর্ম করা হবে তখন কি বলা হয়? ডিপথেরিয়া, নিউমোনিয়া, টিটেনাস না। ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস না। ডিপথেরিয়া, প্যানক্রিয়াটাইটিস এবং টিটেনাস না। ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাসে দেওয়া হয়। হুপিং কাশি, ডিপথেরিয়া এবং টিটেনাস জাতীয়, মানে ওই ঘা, এইসব টিটেনাস জাতীয় জিনিস শরীরের মধ্যে তৈরি করা হয়, অনাক্রমতা এটাকে তৈরি করা হয়ে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন দেখবো আমরা কি? তারপরে কোশ্চেন দেখছি যেটা, সেটা হলো যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ভিটামিনস আর কারেক্ট। ভিটামিন সংক্রান্ত কোন তথ্যটা সঠিক? এটা অ্যাকচুয়ালি ছিল 5/3/2025। ভিটামিন সংক্রান্ত কোন তথ্যটা সঠিক সেটার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে ভিটামিনস আর ইনঅর্গানিক কম্পাউন্ড নিডেড ইন লার্জ অ্যামাউন্ট ফর নর্মাল মেটাবলিজম। তো বলতে হচ্ছে একটা ইনঅর্গানিক অজৈব যৌগ, যেটা অ্যাকচুয়ালি মানে আমাদের বিপাকের জন্য প্রচুর পরিমাণে দরকার হয়, একদমই না। ভিটামিনস আর অর্গানিক কম্পাউন্ড রিকোয়ার্ড ইন স্মল অ্যামাউন্ট অফ ভেরিয়াস বডিলি ফাংশন। বলা হচ্ছে যে এটা একটা জৈব যৌগ যেটা অল্প পরিমাণে দরকার হয় আমাদের শারীরিক কার্যাবলীতে। ভিটামিনস আর প্রাইমারি সোর্স অফ এনার্জি অফ দ্য বডি, একদমই না। অল ভিটামিনস আর ক্যান বি সিনথেসাইজ এ লার্জ কোয়ান্টিটি ইন দ্য হিউম্যান বডি। তো সব ধরনের ভিটামিনই যে আমাদের দেহে তৈরি হয় তেমন ব্যাপার না। তা বলা হচ্ছে যে এখানে কোনটা পড়বে, এখানে অ্যান্সার হচ্ছে এইটা, যে ভিটামিনস আর
অর্গানিক কম্পাউন্ড রিকোয়ার্ড ইন স্মল অ্যামাউন্ট অফ ভেরিয়াস বডিলি ফাংশন। হয়ে গেল। তারপরে বলা হচ্ছে সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স করসপন্ডিং টু দ্য ফাংশন ইজ ট্রু ফর অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজীদের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য সঠিক? এদের ল্যাক অফ ভ্যাসকুলার টিস্যু ফর নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট, এদের নালিকামণ্ডলের পরিমাণ কম থাকে, এদের ওই বিভিন্ন পুষ্টিকর পদার্থ পরিবহনে। দে প্রডিউস সিডস এনক্লোজড উইদিন ফ্রুটস, তারা বিভিন্ন বীজ উৎপন্ন করে যেটা ফলের মধ্যে থাকে। দে রিপ্রোডিউস ইউজিং স্পোর্টস, দে প্রিডমিনেন্টলি রিলাই অন দ্য ওয়াইন ফর পলিউশন। এটা বিশেষভাবে এর উপরে ওই বায়ু জাতীয় পরাগযোগের উপর ডিপেন্ডেবল না, সেরকম ব্যাপার না। দে প্রডিউস সিডস ইনক্লোজ উইদিন দ্য কী হবে, উইদিন দ্য ফ্রুটসের মধ্যে থাকে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে যে 14 দাগেরটা, হুইচ টাইপ অফ RNA ট্রান্সপোর্ট জেনেটিক ইনফরমেশন ফ্রম দ্য DNA ইন দ্য নিউক্লিয়াস টু দ্য রাইবোজোম। নিউক্লিয়াস থেকে ডিএনএতে, রাইবোজোমের মধ্যে থাকা ডিএনএতে তথ্য ট্রান্সফার করে ইন দ্য সাইটোপ্লাজম, যেটা আবার সাইটোপ্লাজমের মধ্যে থাকে ডিরেক্ট প্রোটিন সিনথেসিসে। তো সেটা অ্যাকচুয়ালি কি, কোন জাতীয় আরএনএ অ্যাকচুয়ালি ডিএনএ থেকে তথ্যগুলোকে রাইবোজোমের সাইটোপ্লাজম অবস্থিত রাইবোজোমের নিউক্লিয়াসে ট্রান্সফার করে, যেটা প্রোটিন সিনথেসিসকে নির্দেশ করতে সাহায্য করে, সংশ্লেষে সাহায্য করে থাকে। তো অ্যাকচুয়ালি rRNA, snRNA, tRNA না mRNA? তো এক্ষেত্রে কী হয়ে থাকে, এক্ষেত্রে অ্যাকচুয়ালি মেসেঞ্জার আরএনএ যেটা থাকে, মেসেঞ্জার আরএনএই হচ্ছে ডিএনএ থেকে তথ্যগুলোকে প্রোটিন সংশ্লেষের প্রোটিন সিনথেসিসের তথ্যগুলোকে নিয়ে এসে কী করে, ক্যারি করে রাইবোজোমে এনে নিউক্লিয়াসে উপস্থিত করে ডিএনএ থেকে। তার অ্যান্সার কী হলো, মেসেঞ্জার আরএনএ। তারপরে কোশ্চেন দেখবো আমরা যে রিকম্বিনেন্ট প্রোটিন অফেন সিন ইন দ্য নিউজ। তো সংযুক্ত প্রোটিন সংক্রান্ত কোন তথ্যটা সঠিক? তো 5/3/2025 এসেছিল, বলা হচ্ছে যে এই প্রোটিন সিনথেসিস ইন অ্যানিম্যাল মডেলস, ওইটা অ্যাকচুয়ালি অ্যানিম্যালের প্রাণীদেরকে প্রোটিন সিনথেসিস সাহায্য করে। ন্যাচারাল প্রোটিন ফাউন্ড ইন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায় ন্যাচারাল প্রোটিন সিনথেসিস ইন মিউটেটেড সেল লাইন্স, এবং প্রোটিন সিনথেসিস বাই ট্রান্সজিন ইজ হোস্ট সেল বাই আর ডিএনএ টেকনোলজি। তো সেক্ষেত্রে বলা হয় যে ওই রিকম্বিনেন্ট প্রোটিনসে সিন ইন দ্য নিউজ, এক্ষেত্রে বলা হয়েছে যে এইটা অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিস করে থাকে বাই ট্রান্সজিন ইন হোস্ট সেল বাই rDNA, দ্বারা এটা অ্যাকচুয়ালি ওই rDNA টেকনোলজিতে প্রোটিন সিনথেসিস করে থাকে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখবো আমরা যে দ্য ইউজ অফ ড্রাগ ফর মেডিকেল ট্রিটমেন্ট ইজ রেফার টু আস। যে সমস্ত ঔষধ শারীরিক অসুস্থতার সাথে আমাদের ব্যবহৃত হয়ে থাকে তাকে কী বলা হয়? ফটোথেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপি না ইমিউনোথেরাপি? তো বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্টে সাহায্য করে থাকে কি, সেটা অ্যাকচুয়ালি হলো কেমোথেরাপি পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে থাকে বিভিন্ন ঔষধগুলো। ড্রাগ ফর মেডিকেল, এটা অ্যাকচুয়ালি শারীরিক অসুস্থতা, বিশেষ করে ক্যান্সার সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেটা অ্যাকচুয়ালি কেমো টেকনোলজির মাধ্যমে করা হয়। তো সেখানে বলা হয়েছে যে মেডিকেল ট্রিটমেন্ট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে যেটা হচ্ছে সেটা 17টা, ইন দ্য কনটেক্সট অফ দ্য ডাইজেশন অফ দ্য বোলাস, যেটা আমরা দেখতে পাই খাবার পর যে পাকমণ্ড, যেটা খাদ্য মণ্ড, যেটা শরীরে এক অংশ থেকে পরিপাকতন্ত্রে এক অংশ থেকে অন্য জায়গায় অংশে ট্রান্সফার হয়, তাকে কি বলা হয়? দ্য টাইপ অফ এনজাইম প্রডিউস বাই দ্য প্যানক্রিয়াস, এটা অ্যাকচুয়ালি কেন হয়, অপশানস কী জন্য পাকমণ্ডটা পাওয়া যায়? তো প্রডিউস বাই দ্য প্যানক্রিয়াস অগ্নাশয় দ্বারা বিভিন্ন এনজাইম যে এই সময় খরিত হয়। এই হরমোন রিলিজ বাই দ্য স্টোমাক টু স্টিমুলেট ডাইজেশন, পাকস্থলী দ্বারা এক ধরনের হরমোন নিঃসৃত হয় যেটা পরিপাককে রোধ করে বা আটকায়। এই ডাইজেস্টিভ ফ্লুইড সিক্রেটেড বাই দ্য গ্ল্যান্ডস ইন দ্য ইন্টেস্টিনাল মিউকাসা, ক্ষুদ্রান্তের দ্বারা বিভিন্ন এক ধরনের ডাইজেস্টিভ পরিপাককারী পাচক রস নিঃসৃত হয়। আর এই মিক্সচার অফ দ্য ফুড অ্যান্ড স্যালাইভা ফ্রম ডিউরিং দ্য চুইং, অ্যাকচুয়ালি বোলাসটা ওটাই
খাওয়ার পর যখন আমরা চিবানোর পর এক ধরনের পাক মণ্ড তৈরি হয়, যেটা টুকরো টুকরো হয়ে গিয়ে আস্তে আস্তে খাবার অসিওফ্যাগাস থেকে গ্রাসনালি দিয়ে বিভিন্ন শরীরে স্টেপ বাই স্টেপ অংশগুলোতে যায়, স্টোম্যাক, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তার লার্জ ইন্টেস্টাইন, এবং তারপর বিভিন্ন ইন্দ্রিয় কাজ করে। যাই হোক, এটাই ছিল 18(3) মানে লাস্ট ডের সিপ টেস্ট। যাই হোক, তারপরে চলে আসছে, বলা হয় যে 18টা, হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইউজড ইন দ্য ফ্রুট প্রসেসিং কিলস হার্মফুল মাইক্রো অর্গানিজম। তা খাদ্য প্রক্রিয়াকরণের যে পদ্ধতি আছে সেখানে ক্ষতিকারক অণুজীবকে মারতে কোন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়? ফার্মেন্টেশন তো সন্ধান প্রক্রিয়া একদম না। কালচারিং না, কালচারিং মানে সেই পদ্ধতিটিকে, সেই মাইক্রো অর্গানিজমকে কালচার করে বানানো হবে সংজ্ঞা না। পাস্তুরাইজেশন এবং ম্যাচুরেশন, অ্যান্সার কী হবে? অ্যান্সার বলা হয় পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন পদ্ধতির মাধ্যমে হার্মফুল ব্যাকটেরিয়া বা হার্মফুল জার্মগুলোকে কী করা হয়? মেরে ফেলা হয়। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ থ্রম্বোসাইট ইন দ্য হিউম্যান বডি। থ্রম্বোসাইটের প্রাথমিক কাজ কি হয়ে থাকে মানব দেহে? অ্যাকচুয়ালি এখানে বাংলাগুলো হয়েছে একটুখানি, এটা কি হয়ে থাকে হবে, ঠিক আছে। মানব শরীরে কি হয়ে থাকে? ক্যারিং অক্সিজেন টু টিস্যুস। আর কি হয়ে থাকে? ট্রান্সপোর্টিং নিউট্রিয়েন্ট টু সেলস, মানে সেলগুলোতে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট মানে পুষ্টিকর পদার্থগুলোকে ক্যারি করে। আর কি হয়ে থাকে? ফর্মিং ব্লাড ক্লটস টু স্টপ ব্লিডিং, রক্ত বন্ধ করার জন্য ওই ব্লাড ক্লট তৈরি করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ইনিশিয়েটিং দ্য ইমিউন রেসপন্সে সাহায্য করে। তো অ্যাকচুয়ালি কী করে থাকে থ্রম্বোসাইটস? যথাক্রমে ওই ফর্মিং দ্য ব্লাড ক্লটস, যখন কোথাও কেটে যায় থ্রম্বোসাইটস কী করে থাকে? ইমিডিয়েট ব্লাড ক্লট করে রক্ত বেরোনোটা বন্ধ করতে সাহায্য করে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে উইথ দ্য নিউক্লিয়াস অফ ইউক্যারিওটিক সেলস হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার কন্টেন দ্য টাইটলি কয়েলড জেনেটিক ম্যাটেরিয়াল। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের কোন কোষাঙ্গাণু বংশগতির এককগুলো পেঁচানো অবস্থায় পাওয়া যায়? গলগি অ্যাপারেটাস, ক্রোমোসোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম। তো স্বাভাবিকভাবে ইউক্যারিওটিক কোষে যতক্ষণ যে ক্রোমোসোমের মধ্যে তো ডিএনএগুলো থাকে, পেঁচানো অবস্থা থাকতে পারে কি? ডিএনএর মধ্যে থাকে কি? জিনের মধ্যে বিভিন্ন জেনেটিক সংকেতগুলো থাকে। তাহলে অ্যান্সার কী হবে? ক্রোমোসোমস। অ্যান্সার হয়ে গেল। তারপরে কোশ্চেন যে হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লিউকোসাইটস ইন দ্য হিউম্যান বডি। তো এটা তো আমরা দেখলামই, ওই যে ব্লাড করতে সাহায্য করে, এই যে লিউকোসাইটস মানবদেহে ব্লাড ক্লটে সাহায্য করে থাকে 21টা। তো অ্যাকচুয়ালি এটাই এরমভাবে কাজ করছে, ফর্মিং দ্য ব্লাড ক্লটে সাহায্য করে লিউকোসাইট। তারপরে একটা খাদ্য প্রক্রিয়াকরণ, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য পাস্তুরাইজেশন। এখানে বলা হয় পাস্তুরাইজেশনের যে মেন কাজ কি? খাদ্য প্রক্রিয়াকরণে পাস্তুরাইজেশন পদ্ধতি ভূমিকা, তার একবার পাস্তুরাইজেশন সম্পর্কে জিজ্ঞেস করছে, আর পাস্তুরাইজেশনের ভূমিকা কী জিজ্ঞেস করছে। ইনক্রিজ দ্য নিউট্রিশনাল ভ্যালু, এনহ্যান্স দ্য ফ্লেভার, মানে খাবারের স্বাদ বাড়ানোর জন্য, কিল দ্য হার্মফুল মাইক্রো অর্গানিজম, টু ইমপ্রুভ দ্য টেক্সচার। তো এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি কিছুই না, যে ওই হার্মফুল ব্যাকটেরিয়াগুলোকে বা হার্মফুল মাইক্রো অর্গানিজমগুলোকে মারার জন্য পাস্তুরাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়। তারপরটা কি বলা হচ্ছে? তারপরটা বলা হচ্ছে দ্য নিউবর্ন রিসিভ দ্য বিসিজি ভ্যাকসিন। সদ্যজাতদের যে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, ব্যাসিলাস, তোর নামটা কি হয়? ব্যাসিলাস এর নামটা কি হয়ে থাকে? ব্যাসাল সেল কার্সিনোমা, ব্লাডার ক্যান্সার জিন, না ব্যাকটেরিয়াল ক্যাপসুল জিনস, না বলা হয় ব্যাসিলাস ক্যালমেটিক গুয়েরিন দেওয়া হয় সদ্যজাত শিশুদের ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং এজ ডিউরেশন কনসিডার টু দ্য আর্লি অ্যাডাল্টহুড স্টেজ ইন হিউম্যান লাইফ। তো মানবদেহে প্রাপ্তবয়স্ক প্রাপ্তির সময়কালটা কত অ্যাকচুয়ালি হয়ে থাকে? আর্লি অ্যাডাল্টহুড স্টেজ 18 থেকে যতক্ষণ এটা 25 বছর পর্যন্ত হয়ে থাকে। 25 থেকে 45 নয়, 6 থেকে নিশ্চয়ই হবে না। আর বিগিনস দ্য কনস্টেট অফ 18 বছর। তো বলা হয় যে 18 থেকে 25 বছর এই টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি বয়প্রাপ্তি বা কৈশোর বা যৌবনকালে পদার্পণ করার বয়স হয়ে থাকে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ পেডিগ্রি অ্যানালাইসিস ইন দ্য কনটেক্সট অফ জেনেটিক্স। তো জেনেটিক্সে পেডিগ্রি চার্টের উদ্দেশ্য কী হয়ে থাকে? তো পেডিগ্রি চার্টের উদ্দেশ্য কী হয়ে থাকে? যে বলা হয় যে টু মিয়াজিওর দ্য ফিজিক্যাল ট্রেটস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন, মানে একটা জনজাতির মধ্যে বিভিন্ন ক্যারেক্টারগুলোকে, যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে
ইন্ডিভিজুয়াল সম্পর্কে জানতে সাহায্য করে। টু ট্র্যাক দ্য ইনহেরিটেন্স অফ স্পেসিফিক ট্রেট অ্যাক্রস দ্য জেনারেশন উইদিন এ ফ্যামিলি, যে একটা ফ্যামিলির মধ্যে যে কোন স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে সেটা জানতে সাহায্য করে। না টু অ্যানালাইসিস দ্য নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্ট অর্গানিজম, টু স্টাডি দ্য ইকোলজিক্যাল ইন্টারাকশন বিটুইন দ্য স্পিসিস ইন দ্যান এনভায়রনমেন্ট। তো এটা পরিবেশে বিভিন্ন ইন্টারাকশন করে থাকে যে জীবগুলো, তাদের সম্পর্কে জানতে। তো এটা অ্যাকচুয়ালি কী করে থাকে, কোনো একটা ফ্যামিলির উইদিন দ্য ফ্যামিলির মধ্যে বলা হয় না ফ্যামিলি পেডিগ্রি চার্ট, সেক্ষেত্রে কী করা হয়, জেনারেশনে কোন কোন ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি স্পেসিফিক ট্রেড অ্যাক্রস দ্য জেনারেশন বাই জেনারেশন আসছে, সেই ক্যারেক্টারগুলোকে পেডিগ্রি চার্টকে যথাক্রমে ক্যারি করতে মানে সেই জানতে সাহায্য করে কি পেডিগ্রি চার্ট। যাই হোক, তারপরে কোশ্চেন কি চলে আসছে, বলা হয় অসিওফ্যাগাস, যে অসিওফ্যাগাস বিলংস টু হুইচ অফ দ্য মেজর অর্গান সিস্টেম ইন দ্য হিউম্যান বডি, রেসপিরেটরি ট্র্যাক্ট, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম আর না ডাইজেস্টিভ। এটা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ পার্ট হয়ে থাকে। এই যে বলা অসিওফ্যাগাস, লুমেন অফ দ্য অসিওফ্যাগাস, এটা অ্যাকচুয়ালি এই যে এর বাইরের কোটিংটা এটা, আর এর মধ্য দিয়ে খাবার পদ্ধতি যায় এরমভাবে গিয়ে কি করে, গিয়ে আমাদের স্টোমাকে গিয়ে পৌঁছায়। চলে এলো কোনটা, এটা বলা হয় ডাইজেস্টিভ সিস্টেমে সাহায্য করে। তারপরে বলা যাচ্ছে যে দ্য লিভার বিলংস টু হুইচ অর্গান সিস্টেম ইন দ্য হিউম্যান বডি, লিভার বা যকৃৎ কোন মানবদেহের কোন অঙ্গে মানে অংশ, ডাইজেস্টিভ পার্ট, নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি, একজনই। তো এটা ডাইজেস্টিভ পার্টই হবে, এটা বেশি কি বলবো, এটা অ্যাকচুয়ালি 11 এসেছিলো। তো লিভার ডাইজেস্টিভ পার্টের মধ্যে পড়ে। তারপরে বলা হচ্ছে এই যেমন লিভারটা রয়েছে এখানে, এই এর কোথায় কোথায় কী অবস্থান করছে, যেমন এখানে এই ডায়েটরি ফার্ট, দিন হবো লাইপোজেনেসিস, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে বিভিন্ন পজিশনে কী কী কাজ করে থাকে। তো থাইরয়েড সিক্রেশন করে থাকে, এই যে এই টিজি সিক্রেশন, ভিএলডিএল যে ফ্যাটগুলো আছে আর কি, এখানে ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যাই হোক, তারপরে দেখবো কোশ্চেন আমরা যে দ্য ফার্স্ট সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট অন জেনেটিক্স অ্যান্ড ইনহেরিটেন্স were conducted in the mid-19th century. Who performed this hybridization এক্সপেরিমেন্ট অন দ্য গার্ডেন পিস, তাহলে বংশগতির যে এবং উত্তরাধিকার সংক্রান্ত যে প্রথম বিজ্ঞানসম্মত পরীক্ষা হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি সম্পন্ন হয়েছিল কোন কালে, অ্যাকচুয়ালি 19 শতকের মধ্যকালে, সেটা কোন ব্যক্তি সংক্রান্ত পদ্ধতির মাধ্যমে মটর গাছ ব্যবহার করেছিলেন। তো মটর গাছের মানেই আমরা জানি যে ম্যান্ডেল হবে। দেখি অপশানগুলো কী কী আছে, রোজালিন ফ্র্যাঙ্কলিন, জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক, দিমিত্রি মেন্ডেলিভ এবং গ্রেগর জন মেন্ডেল। অ্যান্সার হবে গ্রেগর জন মেন্ডেল। তো গ্রেগর জন মেন্ডেলই অ্যাকচুয়ালি পরীক্ষা করেছিলেন, গ্রেগর জন মেন্ডেল। তারপরে চলে আসছে পরের কোশ্চেনটা, যে বলা হচ্ছে দ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার, এই যে ওয়াটার ট্রান্সপোর্টটা হয় এবং ওয়াটার এবং মিনারেলস ট্রান্সপোর্ট হয়, সেটা গাছের কোন অংশ দিয়ে হয়, জাইলেম, ফ্লোয়েম এবং পেটালস। তো আমরা জানি এটা জাইলেমের মধ্য দিয়েই হয়ে থাকে, কারণ ফ্লোয়েমের মধ্য দিয়ে কী প্রবাহিত হয়, এটা অ্যাকচুয়ালি ফুড প্রবাহ করে। তাহলে আমরা দেখব কীভাবে জলটা পরিবাহিত হয়, একটা স্লো মোশনের মাধ্যমে দেখব। চলো দেখি। এই হচ্ছে ব্যাপার, যেখানে অ্যাকচুয়ালি জল ক্যারি করছে জাইলেম সেলের মধ্য দিয়ে, জল অ্যাকচুয়ালি ক্যারি করে যাচ্ছে। ঠিক আছে, একবার কোহেশন হচ্ছে, একবার অ্যাডিশন হচ্ছে, একবার কোহেশন হচ্ছে, একবার অ্যাডিশন। কোহেশন মানে কি, যখন একে অপর থেকে দূরে সরে যায়। অ্যাডিশন মানে ওর সঙ্গে ক্যারি করে। তো এটা জাইলেম সেল ওয়ালের মধ্য দিয়ে এরকম কোহেশন এবং অ্যাডিশন এই পদ্ধতির মাধ্যমে জলটা কিন্তু ক্যারি করে যায়। ঠিক আছে, আশা করি তোমাদের মানে এটা বেশ, আশা করি এটা দেখতে তোমাদের সুবিধা হবে, এরা বুঝতে সুবিধা হবে। যাই হোক, চলো পরে কোশ্চেন যাই, নাম্বার 30। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ককলিয়া বিলংস, ককলিয়া কোন মানবদেহের কোন অঙ্গে দেখতে পাওয়া যায়, ইয়ার, থ্রোট, নোজ এবং আই। ককলিয়া দেখতে পাওয়া যায় ইয়ারে, দেখতে পাওয়া যায় ককলিয়া মিডল ইয়ারে দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি দেখি আমরা কিরম দেখতে ককলিয়া হচ্ছে এরকম, যে এই যে রয়েছে ককলিয়া, অনেকটা শাঁখের মতো, অনেকটা জাস্ট পেঁচানো অবস্থা থাকে। অর্গান অফ দ্য কর্টি, অ্যাম্পুলা। তারপরে এবার এর বিভিন্ন পার্টগুলো রয়েছে, এক্সটার্নাল, ইন্টারনাল। এই যে ভিতরের এই পোর্শনটাকে এখানে দেখানো হয়েছে, যে স্পাইরাল গ্যাংলিয়নটা কীভাবে তৈরি হয়েছে সেটাকে দেখানো হয়েছে। মোটামুটি এই হলো আমাদের ককলিয়া দেখতে পাওয়া যায় কোথায়, কানে। তারপরে কোশ্চেন দেখব, অ্যামং দ্য মেজর সিস্টেম অফ দ্য হিউম্যান ফিজিওলজি টু হুইচ অর্গান সিস্টেম ব্লাড বিলং, তো শারীরবিদ্যার কোন অংশে ব্লাড অবস্থান করে, এন্ডোক্রাইন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম। তো স্বাভাবিকভাবে বলা হয় যে ব্লাড এক ধরনের কিন্তু টিস্যু, কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে, এটা অ্যাকচুয়ালি সার্কুলেটরি সিস্টেমের মধ্যে পড়ছে। এবং এর পার্ট সেটা কি, হার্ট, লাংস,
এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর টোটালটা অ্যাকচুয়ালি কোথা থেকে এটাকে বলা হয় কি কানেক্টিভ টিস্যু বলা হয়, এটাকে বলা হয় কানেক্টিভ টিস্যু। যাই হোক, তারপরেটা চলে আসছে কি বলা হয় যে এটা ব্লাডের পোর্শনকে আমরা দেখছি, একে বলা হচ্ছে কানেক্টিভ টিস্যু। ওই এটা একটা আরবিসির রেড ব্লাড সেল, এটা অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন এরিয়া একটা থালার মতো স্ট্রাকচার হয়। তো এগুলো সব কিছু ডিটেলস কিন্তু আমরা যখন আমাদের ক্লাস করাচ্ছিলাম এনসিএতে তখন কমপ্লিট করেছিলাম। তারপরে বলা হচ্ছে দ্য প্রসেস অফ কনভার্টিং সুগার ইন্টু অ্যালকোহল বাই অ্যাডিং ইস্ট ইজ নোন অ্যাজ, বলা হয় যে ওই ইস্ট বা ছত্রাক প্রয়োগের মাধ্যমে সুগার থেকে অ্যালকোহল তৈরির পদ্ধতিকে কী বলা হয়? অ্যাকচুয়ালি ওটাকে পচানো হয় না, পচিয়ে তারপর অ্যালকোহল তৈরি করা হয় সুগার থেকে। তো বলা হয় রেসপিরেশন, ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন না ফার্মেন্টেশন? তো বলা হয় কি একে বলা হয় ফার্মেন্টেশন পদ্ধতি। তো ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে কী হয়, অ্যালকোহল থেকে বলা হয় সুগার থেকে কী তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। ওকে, এই যে ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে সুগার থেকে যে অ্যাকচুয়ালি যেটাকে আমরা তখন পড়ছিলাম না ব্রিওয়ারিং যেটাকে বলা হয়। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি বেরি ইজ এ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং। তো বেরি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন সির জন্য স্কার্বি হয়, ভিটামিন এর জন্য রাত কানা হয়, ভিটামিন ডির জন্য অ্যাকচুয়ালি হয়ে থাকে কি রিকেট হয়, আর ভিটামিন সির জন্য স্কার্ভি হয়, ঠোঁটের কোনা ঘা, জিভে ঘা, আর এর জন্য হয় বেরি। ও যেটি বডি ওয়েট কমে যায় এবং বিভিন্ন আনুষঙ্গিক ওয়েট এবং মানসিক অবসাদ এরকম ব্যবসা আরও অনেক ক্রিয়েটিভ এবং স্কিনের প্রবলেম হয়, অনেক কিছু প্রবলেম হয়ে থাকে বেরির জন্য। তো রাসায়নিক নাম কি ভিটামিন B1 বলা হয় B1 থিয়ামিন, B2 রাইবোফ্লাভিন। তো এই যে এটা অ্যাকচুয়ালি বি কমপ্লেক্সের মধ্যে পড়ে থাকে, বি কমপ্লেক্সের পার্টের মধ্যে পড়ে। বি কমপ্লেক্সের বিভিন্ন পার্টগুলো আছে যেমন B1, B2, B3 এরকমভাবে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছি আমরা কি যে এই যেমন এটাকে জাস্ট একটা দেখানো হয়েছে ভিটামিন ট্যাবলেটের মাধ্যমে। চলো, যে বলা হয় 34-এরটা, হুইচ পিগমেন্ট ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর অ্যাবজর্বিং দ্য লাইট এনার্জি ডিউরিং দ্য প্রসেস অফ দ্য ফটোসিনথেসিস ইন প্ল্যান্টস। তো এটা 5 দিনে এসেছিলো 2025-এ। বলা হয় যে কোন অঙ্গাণুটা অ্যাকচুয়ালি সাহায্য করে থাকে উদ্ভিদের আলো শোষণে? অ্যান্থোসায়ানিন হবে না, বিটালাইনিন হবে না, ট্যানিনস হবে না, বলা হয় কি হবে ক্লোরোফিল সাহায্য করে থাকে। ক্লোরোফিল অ্যাকচুয়ালি সাহায্য করে থাকে কি করতে, গাছের ওই পিগমেন্ট থেকে করে ফটোসিনথেসিস পদ্ধতিতে সাহায্য করে থাকে, মানে সালোকসংশ্লেষণ পদ্ধতিতে। যাই হোক, মোটামুটি এই যে স্ট্রাকচার রয়েছে, এই যে ক্লোরোফিলের বিভিন্ন অণুগুলো তাপ গ্রহণ করছে, করে এই জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে জল ক্যারি করছে, এই উপর নিচে এরকমভাবে অবস্থান করে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, অক্সিজেন বেরোচ্ছে, এটা পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, অক্সিজেন আবার এখান থেকেই বেরোচ্ছে। আর এর উপরে এই বিভিন্ন পিগমেন্ট থাকে, সেগুলো এরমভাবে অ্যাক্টিভ থাকে, এই জাইলেম ফ্লোয়েম এরমভাবে থাকে। যাই হোক, মোটামুটি আমরা কমপ্লিট করলাম আমাদের এলপিতে আসা বিভিন্ন এগুলো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, ভালো লাগবে। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এটা আরও অনেক ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও কিন্তু আসতে চলেছে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই কাজে লাগতে চলেছে। সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।